হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার আর লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 10 এর ভারতের জলবায়ু। আজকে আঞ্চলিক ভূগোলের ক্লাস। আগের দিন প্রাকৃতিক ভূগোলে আমরা হিমবাহের সঞ্চয় কার্য বা হিমবাহের জলধারা সঞ্চয় কার্যটা পড়িয়েছিলাম। আজকে ভারতের আঞ্চলিক ভূগোলে ভারতের জলবায়ুটা পড়াবো। আর সেই জলবায়ুটা পড়ানোর পর আজকে আঞ্চলিক হলো, পরের দিন আবার প্রাকৃতিক ভূগোলে আমরা ভারত প্রাকৃতিক ভূগোলে যেটা আছে বায়ুর ক্ষয়কার্য গুলো পড়াবো। যাই হোক, শুরু করি আজকে। আজকে হচ্ছে আমাদের ভারতের জলবায়ু। আসলে জলবায়ু কি আগে সেটা জানা দরকার, আবহাওয়া কি আগে সেটা জানা দরকার। ছোটবেলায় পড়েছো, তাও একবার বলে দিই। আবহাওয়া হলো প্রতিদিন যা যা জিনিস দেখি, মানে বাতাসে যা হয়, বাতাসের উষ্ণতা, আর্দ্রতা, প্রতিদিনের মেঘাচ্ছন্নতা বা প্রতিদিনের বায়ুর চাপ, একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট অঞ্চলের প্রতিদিনের সাপেক্ষে এগুলো হওয়াকে বলা হয় আবহাওয়া। আর যদি জলবায়ু বলি, এই যে প্রতিদিনের যে আবহাওয়া হলো, এই আবহাওয়াকে অ্যাভারেজ করলে 35 থেকে 30 বছরে যা কিছু হয় সেটাই হচ্ছে জলবায়ু। তা ভারতেরও আমরা জলবায়ু পড়াবো, মানে ভারতের আবহাওয়ার গত বা আগের 35-30 বছরে যেরকম আবহাওয়া ছিল সবকিছুকে গড় করে ভারতের জলবায়ু হয়েছে। ভারতের জলবায়ু নিয়ে একটু বলতে বলতে আমাদের প্রথম বলা হয়, ভারত তো বৈচিত্র্যময় দেশ। প্রায় এইটুক এত বড় দেশ, প্রায় 32 লক্ষ স্কোয়ার কিলোমিটারের দেশ। ভারতের সব জায়গায় সমান না, সবকিছু উচ্চতা কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় ভূপ্রাকৃতিক যেরকম বৈচিত্র্য আছে, জলবায়ুরও আছে, গাছপালারও আছে। যাই জলবায়ু বৈচিত্র্য কি করে হলো, ভারতবর্ষের কোনো জায়গায় খুব গরম, খুব ঠান্ডা, কোনো জায়গায় বৃষ্টিপাত হয় না, কোনো জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়, ঠিক আছে। আবার কোনো জায়গায় বন্যা হয়ে যাচ্ছে, কোনো জায়গায় খরা হয়ে যাচ্ছে, কোনো জায়গায় আরামদায়ক জলবায়ু, কোনো জায়গায় খুব কষ্টদায়ক জলবায়ু, মানে কষ্টদায়ক আবহাওয়া। এরকম ভাবেই আমাদের ভারতের জলবায়ুর বৈচিত্র্য এসেছে। তা সত্ত্বেও ভারত কিন্তু টোটাল দেশ জুড়ে কিন্তু মৌসুমী বায়ুর কন্ট্রোলের উপর নির্ভর করে ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বা ভারতকে মৌসুমী জলবায়ুর দেশও বলা হয়। এই যে এত কিছু হওয়া সত্ত্বেও ভারতের মোটামুটি জলবায়ুটাকে মৌসুমী বায়ু কভার করে বলে ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলে। মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, ক্ষেত্র বলে, ঠিক আছে। যাই হোক, সেগুলো বলছি কেন। আর ভারতকে মৌসুমী জলবায়ুর দেশও বলে। প্রথমে দেখে নিই ভারতের জলবায়ুর বৈচিত্র্য কেন, ভারত এত জলবায়ুর বৈচিত্র্য। প্রথমে জলবায়ুর বৈচিত্র্য পড়াচ্ছিলাম। ভারতের প্রথম জলবায়ুর বৈচিত্র্য প্রথম হচ্ছে উষ্ণতার বৈচিত্র্য। কিরকম উষ্ণতার বৈচিত্র্য? ভারতের সব জায়গায় উষ্ণতা আমি বলেছি সমান না। ভারতের কথা বলছি, ভারতের এক এক জায়গায় এক এক রকম উষ্ণতা। এই অঞ্চলটা রাজস্থানের মরুভূমি অঞ্চল, এই জায়গাটা, এখানে সারা বছর মানে দিনের বেলা প্রচন্ড গরম পড়ে, ঠিক আছে। আর গরমকালে আবার রাতের বেলা একটু মনোরম তাপমাত্রা আছে। আবার ঠিক এই এই উত্তর ভারতের এই জায়গায় গরমকালে খুব গরম, আবার শীতকালে খুব ঠান্ডা পড়ে, ঠিক আছে। উষ্ণতার বৈচিত্র্যে এই যে টোটাল দক্ষিণ ভারতের বা উপকূলীয় ভারতবর্ষের সমুদ্রের আশেপাশে সমুদ্র বায়ুর প্রভাবে দিন হোক রাত হোক সমভাবাপন্ন জলবায়ু হয়। তাহলে উষ্ণতা কিন্তু খুব একটা বাড়তে পারে না। আবার সমুদ্র থেকে দূরবর্তী জায়গায় মধ্যখানে গেলেই উষ্ণতা দিনের বেলা এবং রাতের বেলা উষ্ণতার কিন্তু একটা বড় পার্থক্য হয়, মানে চরম ভাবাপন্ন জলবায়ু হয়। এইভাবে কিন্তু আমাদের উষ্ণতার পার্থক্য পড়তে হবে। 2 নম্বর হচ্ছে মৌসুমী বায়ু। ভারতের মানে ভারতের জলবায়ুর একটা বড় অংশ হচ্ছে মৌসুমী বায়ু। কি করে মৌসুমী বায়ু বলি? মৌসুমী বায়ুর একটা বড় মৌসুমী বায়ু ভারতবর্ষের এই ভারত মহাসাগরের থেকে সারা ভারতবর্ষ জুড়ে প্রবেশ করে, ঠিক আছে। এইখান থেকে গিয়ে সারা ভারতবর্ষ জুড়ে প্রবেশ করে। সব জায়গায় সব সময় মৌসুমী বায়ু সমানভাবে প্রবেশ করে না, মৌসুমী বায়ুর খামখেয়ালি আছে। আজকে জুন মাসের 1 তারিখে ঢুকলো, পরের বছর 23শে মে ঢুকবে। এবং মৌসুমী বায়ুর প্রভাবের জন্য ভারতের জলবায়ুর কিন্তু পার্থক্য হয়। কোনো বছর জলবায়ু মানে মৌসুমী বায়ুর প্রভাবের জন্য বা কোনো জায়গায় মৌসুমী বায়ু বেশি থাকার জন্য সেখানে বেশি বৃষ্টিপাত, কম থাকার জন্য কম বৃষ্টিপাত। আবার মৌসুমী বায়ু কোনো বছর দেরিতে ঢোকে, সেখানে কম বৃষ্টিপাত। আবার কোনো জায়গায় মৌসুমী বায়ু ঢোকেই না বা জলীয়বাষ্প থাকেই না বলে সেখানে খরা হয়। এই জন্য মৌসুমী বায়ুর একটা বড় প্রভাব আছে ভারতবর্ষে। 3, বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রভাব, ঋতুভিত্তিকও বৃষ্টিপাতের প্রভাব হয়। ভারতবর্ষে বৃষ্টিপাত সব জায়গায় সমান না। মৌসুমী বায়ুর প্রভাবে
এই যে নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত এই জায়গা, এবং এই জায়গাটা যেটার নাম আমাদের পশ্চিম ভারতের যেটা পশ্চিমঘাট পর্বতমালা আছে, সেই জায়গাটা মৌসুমী বায়ু ধাক্কা খাচ্ছে এখানে, আবার এখান থেকে মৌসুমী বায়ু এখানে ধাক্কা খাচ্ছে, এখানে হিমালয় পর্বতমালাতে ধাক্কা খাচ্ছে, গারো খাসিয়া জয়ন্তী পাহাড়ে ধাক্কা খাচ্ছে। এই জন্য এই জায়গাগুলোতে প্রচন্ড বৃষ্টিপাত হয়। আবার এই পাশে যত যাবো আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে কমতে এখানে মরুভূমিতে পরিণত হয়। বৃষ্টিপাতের পার্থক্য, আবার ঋতুভেদেও বৃষ্টিপাতের পার্থক্য হয়। কিরকম ঋতুভেদে? বছরের সময় বর্ষাকাল যেটা জুন থেকে জুলাই সেপ্টেম্বর মাস পর্যন্ত টোটাল ভারতবর্ষে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়। আবার শীতকাল যেখানে হয়, শীতকাল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হয় না, শীতকাল জুড়ে একটা উচ্চচাপ বিরাজ করে, কোনো বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, এগুলো গেল। তারপরে বায়ুর চাপের পার্থক্য, বায়ুর চাপ সব জায়গায় বায়ু সমান চাপ দেয় না। এই জায়গায় হিমালয় পার্বত্য অঞ্চল আছে ভারতবর্ষের উত্তর দিকে, এই জায়গায় সারা বছরই কিন্তু পাহাড়ের উপর দিকে এখানে শীতল জায়গা আছে, উচ্চচাপ বিরাজ করে। আবার বর্ষাকালে প্রচন্ড নিম্নচাপ থাকতে পারে। আবার মধ্য ভারতে কিন্তু গ্রীষ্মকালে একটা নিম্নচাপ অক্ষরেখা দেখা যায়। ঠিক আছে, আবার যখন বর্ষাকাল ঢোকে তখন কিন্তু সারা ভারতেই কিন্তু কম বেশি নিম্নচাপ অঞ্চল বিরাজ করে। আবার এই জায়গাগুলোতে আবার শীতকাল, সারা শীতকাল জুড়ে ভারতে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। এই জন্য বায়ুর চাপের পার্থক্য আমাদের কিন্তু দেখা দিতে পারে। এর আবার ঋতু বৈচিত্র্য দেখা যায় ভারতের জলবায়ুর সাপেক্ষে, ঋতু বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, ঋতু বৈচিত্র্য কিরকম? ঋতু বৈচিত্র্য মৌসুমী বায়ুর আগমন প্রত্যাবর্তনের উপর ভারতবর্ষের ঋতু বৈচিত্র্য দেখা যায়। আগমনের সময় গরমকাল, প্রত্যাবর্তনের সময় শরৎকাল, আর হচ্ছে যখন তার শরৎকালের পর হয় তখন শীতকাল হয়, আবার প্রত্যাবর্তনের আগের যে সময়টা সেটা হচ্ছে গরমকাল হয়। এইভাবে ভারতের কিন্তু ঋতু বৈচিত্র্য কিন্তু আমাদের দেখা যায় ভারতবর্ষের বৈচিত্র্য। এবার উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে তাপমাত্রার পার্থক্য। উত্তর ও দক্ষিণ ভারতের একটা জলবায়ুগত পার্থক্য আছে। কি করে হয় উত্তর ভারত এবং দক্ষিণ ভারত? দক্ষিণ ভারতের প্রায় পাশ জুড়েই সমুদ্র বিরাজ করে, তাই আশেপাশে সমুদ্র উপকূল থাকায় সমভাবাপন্ন জলবায়ু। এবং মধ্যভাগ যেহেতু মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, তার নিচের অংশ উষ্ণমণ্ডলে সারা জীবন একটা বড় টেম্পারেচারের বিরাজ করে। আর উত্তর ভারতে তুলনামূলকভাবে চরম ভাবাপন্ন কিছু জায়গা। আবার উত্তরে হিমালয় পর্বত থাকার জন্য এখানে শুষ্ক ঠান্ডা জলবায়ু প্রবাহিত হয়। এইভাবে কিন্তু উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যেও আমাদের কিন্তু জলবায়ুর পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তাহলে ভারতের জলবায়ুর যদি বলে বৈশিষ্ট্য বা জলবায়ুর বৈচিত্র্য কি? উষ্ণতার বৈচিত্র্য, মৌসুম বায়ুর বৈচিত্র্য আছে, বৃষ্টিপাতের বৈচিত্র্য আছে, বায়ুর চাপের বৈচিত্র্য আছে, ঋতু বৈচিত্র্য আছে। উত্তর ভারত দক্ষিণ ভারতের আমাদের হচ্ছে তাপমাত্রার বৈচিত্র্য আছে। এইরকম গেল আমাদের বৈচিত্র্য। বৃষ্টিপাতের বৈচিত্র্য আমি বলেছি, ঋতু বৈচিত্র্য সবই বলেছি। ঠিক আছে, তাহলে আমাদের ভারতবর্ষের জলবায়ুর বৈচিত্র্য হলো এই পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন দিতে পারে, ভারতের জলবায়ুর বৈচিত্র্য লেখো। ভারতের জলবায়ু বৈচিত্র্য কেন? ঠিক আছে, বৈচিত্র্য কেন, এই একটা প্রশ্ন দিতে পারে। কি কি কারণ বা কেন কি কি বৈচিত্র্য আছে, ভারতের জলবায়ুর বৈচিত্র্যগুলি লেখো। ঠিক আছে, ঠিক আছে, এগুলো গেল। এবার আর একটা বড় প্রশ্ন বলে নিই এখান থেকে, সেটা হচ্ছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক। একটা খুব সুন্দর বড় প্রশ্ন যেটা দেয়, এবং এটায় বোঝার বিষয় আছে। জলবায়ুর নিয়ন্ত্রক, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো। যদি এরকম একটা বড় প্রশ্ন দেয় ভারতের, ঠিক আছে, সাপেক্ষে জলবায়ুর বৈচিত্র্য নিয়ন্ত্রক, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কি কি? ঠিক আছে, আমরা যে দেশে বাস করি সেটা আমি বলেছি জলবায়ুগত দিক থেকে খুবই বৈচিত্র্যময়। ঠিক আছে, এবার একটু বলি জলবায়ু, এটা যেরকম বড় প্রশ্ন দেবে সেটা বুঝতেও হবে আমাদেরকে কেন ভারতের জলবায়ু বৈচিত্র্যময়, আমাদের পড়ারও বিষয় এবং এটা একটা বড় প্রশ্ন হিসেবেও দিতে পারে। ঠিক আছে, প্রথম একটা পয়েন্ট দেখি, অক্ষাংশগত তারতম্য। ভারতের এই জায়গা 8°4' জানো, এটা 37, তাহলে সবই নর্থ, হ্যাঁ 37°, সবই নর্থ, এই দিকেও নর্থ।
আর এই পাশে আছে 6 ডিগ্রি মতো আছে, 6, যেটা হচ্ছে আমাদের ইন্দ্রা পয়েন্ট আছে, 6 পয়েন্ট কত আছে যাই হোক মনে নেই আমার ওটা। তাহলে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এত ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা তো পৃথিবীর সাপেক্ষে জানি পৃথিবীর মাঝ বরাবর হচ্ছে 0 ডিগ্রি, তার থেকে এই পাশে 23.5 ডিগ্রি, এ পাশে 23.5 ডিগ্রির মধ্যে উষ্ণমণ্ডল, তারপরে নাতিশীতোষ্ণ, তারপরে হিমমণ্ডল, এরকম থাকে। তো ঠিক ভারতের মাঝ বরাবর এরকম জায়গার থেকে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে, ঠিক আছে। এই যে কর্কট ক্রান্তি রেখা এখান থেকে চলে যাওয়ার জন্য, ভারতবর্ষের এখান থেকে কর্কট ক্রান্তি রেখা চলে যাওয়ার জন্য আমরা তো কর্কট ক্রান্তি রেখার যত উপর দিকে যাই, কর্কট ক্রান্তি রেখার উপর দিকে গেলে নাতিশীতোষ্ণ জলবায়ু, যত দক্ষিণ দিকে যাব তত আমরা কি উষ্ণমণ্ডলের মানে অন্তর্গত অবস্থান করি। তাহলে এই অক্ষাংশগত পার্থক্যের জন্য আমাদের কর্কট ক্রান্তি রেখার যত দক্ষিণে আসবো তত কি হবে, উষ্ণতা বেশি। আবার যত উপর দিকে যাব শুষ্ক জলবায়ু বা ঠান্ডা, মানে শীত বা নাতিশীতোষ্ণ জলবায়ু, ঠিক আছে। তাহলে ভারতবর্ষের অক্ষাংশগত পার্থক্যের জন্য এত বিশাল দেশ, উত্তর থেকে দক্ষিণে প্রায় 3000 কিলোমিটারের বেশি, সেখানে তো অক্ষাংশগত পার্থক্যের জন্যই হবেই এইগুলো। আবার গরমকালে এই নাতিশীতোষ্ণ কি বলে নাম, ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রক্ষা বরাবর প্রচুর পরিমাণে সূর্য তাপ দেয় লম্বভাবে, এই জন্য এই অঞ্চলটাও গরমকালে প্রচন্ড গরম হয় কিন্তু, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখার আশেপাশে। এবার পরের প্রশ্ন হচ্ছে, আমাদের পরের পয়েন্ট বা বলতেই পারি পরের পয়েন্ট হচ্ছে মৌসুমী বৃষ্টিপাত, মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুর সবচেয়ে বড় নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ুর আগমন প্রত্যাবর্তনের ফলে ভারতবর্ষ কিভাবে এগোবে বা ভারতবর্ষের জলবায়ু কি হবে সেটা বলে যাওয়া যায়। মৌসুমী বায়ু কোনো বছর আগে যদি চলে আসে, এই মৌসুমী বায়ু এখান থেকে আসে, মানে এরকম জায়গা যেটা ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর আছে, এখান থেকে মৌসুমী বায়ু এই পাশে ঢোকে একটা, এই পাশে এরকম ভাবে ঢোকে একটা, ঠিক আছে, এইভাবে একটা ঢোকে। এই যে মৌসুমী বায়ু দু ধরনের, একটা বঙ্গোপসাগরে একটা আরব সাগরের শাখা ঢোকার ফলে ভারতবর্ষের জলবায়ু নিয়ন্ত্রণে। কেন জলবায়ু নিয়ন্ত্রণে? মৌসুমী বায়ু যখন প্রবেশ করে তখন প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়ে ভারতবর্ষের টেম্পারেচার প্রায় 10 ডিগ্রিকে কমিয়ে দেয়, অ্যাভারেজ টেম্পারেচার। আবার মৌসুমী বৃষ্টিপাতের জন্য কোনো জায়গায় প্রচুর পরিমাণে বন্যা হয় যায়, মাটি সিক্ত হয়, মাটি আর্দ্রতা বাড়ে, জলবায়ুতে আর্দ্রতা বাড়ে জলে, এবং আর্দ্রতা বাড়লে জানো তো হিউমিডিটি বাড়লে ভ্যাপসা গরম অনেক সময় পড়তে পারে। আবার প্রচন্ড বৃষ্টির ফলে ঠান্ডা হয়ে যায় আবহাওয়া, ঠিক আছে। এগুলো মৌসুমী বৃষ্টিপাত ভারতবর্ষে আসে। আবার মৌসুমী বৃষ্টিপাত এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়, এখানে নেই। এখানে ওই জন্য বৃষ্টিপাত হয় না বলে এখানে খরা জায়গা হয়। আবার এইরকম জায়গা মহারাষ্ট্রের বিদর্ভতেও এরকম হয়, খরা জায়গা হয়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়াতেও মৌসুমী বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয় বলে খরা হয়, ঠিক আছে। এরকম ভাবে খরা বন্যা কোথাও কি হয় সেটা মৌসুমী বৃষ্টিপাতের জন্যই হয় এবং মৌসুমী বায়ুর জন্য হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে 2 নম্বর পয়েন্ট, গেল হচ্ছে অক্ষাংশগত পার্থক্য, মৌসুমী বৃষ্টিপাতের পার্থক্য। পরে আসে হচ্ছে সমুদ্র, সমুদ্র সান্নিধ্য, সমুদ্র সান্নিধ্য। সমুদ্র, ভারতবর্ষের প্রায় 9টা রাজ্যের পাশ বরাবর সমুদ্র আছে। আর আমি বলেছি সমুদ্র জলবায়ুর একটা নিয়ন্ত্রক। কেন? সমুদ্র থাকা মানে সমুদ্রের পার বরাবর বা সমুদ্রের আশেপাশের যে জায়গাগুলো আছে বা যে রাজ্যগুলো আছে সেখানে অটোমেটিক্যালি জলবায়ু ঠান্ডা হবে। মানে ঠান্ডা মানে কি, নাতিশীতোষ্ণ হবে, সমভাবাপন্ন। দিনের বেলা সমুদ্র বায়ুর প্রভাব, রাতের বেলা স্থলবায়ুর প্রভাবে সমুদ্রের আশেপাশে প্রায় 150 কিলোমিটার জায়গা জুড়ে এই সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, ঠিক আছে। আবার সমুদ্র থেকে যত দূরে যাবো এরকম জায়গায় তখন চরম ভাবাপন্ন, দিনের বেলা জন্মের গরম, রাতের বেলা খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা না, মোটামুটি একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে সমুদ্রের প্রভাব। তারপরে আসে আমাদের 4 নম্বর হচ্ছে হিমালয়ের প্রভাব। এইরকম ভারতবর্ষের উত্তর দিক বরাবর হিমালয় পর্বতমালা অবস্থান করে, জানি আমরা। এই হিমালয় পর্বতমালা এভারেজ উচ্চতা, গড় উচ্চতা 4000 মিটার। হিমালয় পর্বতমালা অঞ্চলে মৌসুমী বাতাসগুলো বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, সেই অঞ্চলে তার জন্য শীতল অবস্থা থাকে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকে। এক, সেখানে জলবায়ুর উষ্ণতা খুব বাড়তে পারে না, বা হিমালয় আছে বলে শীতকালে এইরকম জায়গায় তিব্বতের উপসে জায়গাগুলো, চীন বা সাইবেরিয়া অঞ্চল থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারে না। আবার হিমালয় পর্বতের যত আমরা জানি কি
যত উপর দিকে ওঠা যাবে তত ঠান্ডা হয় ট্রপোস্ফিয়ারে। হিমালয় পর্বতমালা 4000 মিটার, তাই জন্য হিমালয় পর্বত অঞ্চলগুলো, যে অঞ্চল শহরগুলো সিমলা, মানালি, কুল্লু, মসৌরি, সমস্ত কিছু সেই হিল স্টেশন গুলো কিন্তু ঠান্ডা হয়, মানে নাতিশীতোষ্ণ। আবার 4000 মিটারের উপরে উঠলে সারা বছর বরফ থাকে, তুষারপাত হয়। এগুলো কিন্তু আমাদের হিমালয় পর্বতমালার অবস্থানের জন্য হয়। হিমালয় পর্বতমালা, তাহলে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিমালয়। 5 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি সব জায়গায় সমান না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় একেবারে নিচু। তা ভূপ্রকৃতির উপর নির্ভর করে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ হয়। এই যদি এই উঁচু উঁচু পর্বত, যেরকম হিমালয় পর্বত এরকম আছে বলে বাতাস যেরকম বাধা পেয়ে সেরকম বৃষ্টিপাত ঘটায়। আবার উঁচু দিকে যায় ট্রোপোস্ফিয়ারে আমরা জানি কি 1000 মিটার বাড়লে 6.5 ডিগ্রি হারে টেম্পারেচার কমে। তাহলে এইটা যদি 1000 মিটার এরকম জায়গায় যদি কোনো জায়গায় 40 ডিগ্রি টেম্পারেচার হয়, এখানে কোনো যদি পর্বত থাকে, তাহলে যদি 2000 মিটার হয়, তাহলে আর অটোমেটিক্যালি 6.4 ইজিক্যাল টু 6.4 মানে 12.8 ডিগ্রি টেম্পারেচার কমতে পারে, বা 13 ডিগ্রি টেম্পারেচার কমতে পারে, 40 থেকে 27 ডিগ্রিতে অ্যাভারেজলি চলে আসে। ঠিক আছে, ঠিক একই কারণে মাউন্ট আবু, মানে রাজস্থানে খুব গরম, মাউন্ট আবু এই জায়গায় আছে, মাউন্ট আবু, গুরু শিখর, এই সমস্ত জায়গায় আরাবল্লী পর্বত আছে, তার উঁচু জায়গাতে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। ঠিক আছে, তাহলে ভূপ্রকৃতির উপর নির্ভর করে কিন্তু পাহাড়ে পর্বতে বাধা। এখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আছে, মেঘালয় রাজ্য এরকম জায়গাটায় গারো খাসি জয়ন্তিয়া পাহাড় আছে, এখানে বায়ু বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, সেখানে অটোমেটিক্যালি ঠান্ডা হতে পারে আবহাওয়া, এবং বৃষ্টিপাত তৈরি করতে সাহায্য করে এই ভূপ্রকৃতি। সেটাও আমাদের বৃষ্টিপাত ও জলবায়ুর একটা নিয়ন্ত্রক, এবং ভূপ্রকৃতি সেই জন্য জলবায়ুর নিয়ন্ত্রক আছে। আবার এই আরাবল্লী পর্বত আছে বলে এখান থেকে মৌসুমী বায়ু এই পাশে আসতে পারে না বলে এই জায়গাটা মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে ভূপ্রকৃতি কিন্তু অনেক কাজ করে। আবার এখান থেকে বায়ু গিয়ে এখানে পশ্চিমঘাট পাহাড় আছে, পশ্চিমঘাট পাহাড়ের জন্মে বৃষ্টিপাত ঘটে, আবার পূর্ব ঢালে বৃষ্টি হয় না, পূর্ব ঢালটা বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। এগুলো ভূপ্রকৃতির কিন্তু একটা বড় হাত। তারপরের পয়েন্ট বলি, এতগুলো গেল হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট বলি এল নিনো, লা নিনা। এল নিনা আর লা নিনা কি জিনিস? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় একটা গরম বাতাস, যেটা গরম উষ্ণ স্রোত, যেটা এই এই পাশে আছে আমাদের প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগর থেকে এই দিকে বয়ে আসে। ঠিক আছে, এই এল নিনো যে বছর খুব সক্রিয় ভূমিকা হয়, এই স্রোতটা, এল নিনো স্রোতটা খুব সক্রিয় ভূমিকা নেয়, সে বছর মৌসুমী বাতাস ভারতবর্ষে প্রবেশ করতে দেরি হয়। আবার যে বছর লা নিনা খুব সক্রিয় থাকে, সে বছর কিন্তু মৌসুমী বাতাস তাড়াতাড়ি চলে আসে, বা মৌসুমী বাতাসে জলীয় বাষ্প ধারণ বেশি থাকে এবং বৃষ্টিপাত কিন্তু বেশি পরিমাণে ঘটাতে পারে। এল নিনো এবং লা নিনো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, এবং এটা পরে যখন অন্য ক্লাস হবে বা অন্য জলবায়ু যখন হবে আমাদের, শুধু জলবায়ু, তখন এল নিনো লা নিনো কি জিনিস কিভাবে বোঝাবো। ঠিক আছে, এটা গেল। তারপরে আর একটা জিনিস হচ্ছে ভারতের আর একটা জলবায়ুর নিয়ন্ত্রকে, আর একটা হচ্ছে, সেটা হচ্ছে জেড বায়ু। এরকম জায়গায় ভারতের উত্তরের এরকম জায়গাগুলো, এই যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটায় কিন্তু তিব্বত মালভূমি আছে। ঠিক আছে, আর শীতকালে ভারতবর্ষে কিন্তু উপক্রান্তীয় জেট, পশ্চিমা জেট এখান থেকে বয়ে যায়, শীতকালে উচ্চচাপ বিরাজ করে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শুষ্ক আবহাওয়া বিরাজ করে, উচ্চচাপে শুষ্ক হয়। আবার গরমকালে তিব্বত মালভূমি খুব গরম হয়ে যায়, এবং ওই উপক্রান্তীয় জেট বাতাস কিন্তু সরে যায়। আর এই রকম জায়গা ভারতের মধ্য ভারতে, এখানে পূবালি জেট বায়ু কিন্তু এখানে থাকে, এবং এই পূবালি জেট একটা নিম্নচাপ কক্ষ তৈরি করে বলেই এখান থেকে, মানে ভারত মহাসাগর থেকে মৌসুমী বায়ু উঠে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে এগিয়ে আসে, নিম্নচাপ কেন্দ্রের দিকে এগিয়ে আসে। এই নিম্নচাপ কেন্দ্রের দিকে এগিয়ে আসে বলে মৌসুমী বায়ুর আগমন হয়। আর তার জন্য মৌসুমী বায়ুর আগমনে এই জেট বায়ুর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তার জন্য জেট বায়ু, এবার মৌসুমী বায়ু তো ভারতের জলবায়ুকে কন্ট্রোল করে, তার জন্য জেট বায়ু বলিনি। এবার জেট বায়ুটা কি জানি? জেট বায়ু হলো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের উপর দিয়ে চলে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার প্রায় 17-18 কিলোমিটার উপর দিয়ে চলে, সাপের মতো এঁকে বেঁকে এরকম খুব প্রচন্ড গতিবেগে প্রবাহিত একটা বাতাস, যে বাতাস অন্যান্য বাতাসকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে অনেক সময় দেখা গেছে প্লেনের গতিকেও নিয়ন্ত্রণ করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানা যায়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরপরই এটা আবিষ্কার হয়েছে, এই জেট বাতাসটা। ঠিক আছে, তাহলে ভারতের জলবায়ুতে তাহলে কি নিয়ন্ত্রকে কি? অক্ষাংশঘাত তারতম্য, মৌসুমী বায়ু, সমুদ্র সান্নিধ্য, হিমালয় পর্বত, ভূপ্রকৃতি, এল নিনো, জেট বায়ু। ঠিক আছে, তাহলে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক কি কি বোঝা গেল আমাদের?
এবার ভারতবর্ষের জলবায়ুর আর একটা জিনিস বলাবো, সেটা হচ্ছে ভারতের মৌসুমী বায়ুর উপর নির্ভর করেই তো ভারতের জলবায়ু। আর এই মৌসুমী বায়ুর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের ঋতু পরিবর্তন কি কি হয়। মৌসুমী বায়ুর প্রভাবে ঋতু পরিবর্তন, মৌসুমী বায়ুর প্রভাবে ঋতু পরিবর্তন। ভারতের মৌসুমী বায়ুর প্রভাবে কিরকম ভাবে ঋতু পরিবর্তন হয় সেটা আমরা একটু বলি, এবং ডিটেলসটা খুব ভালো করে বুঝবে। ভারতবর্ষে 4টে ঋতু অ্যাভারেজলি দেখা যায়। মৌসুমী বায়ু যখন আগমন হচ্ছে তার আগেকে গ্রীষ্মকাল বলে। মৌসুমী বায়ু প্রাক মৌসুমী বা গ্রীষ্মকাল। যখন মৌসুমী ঢোকে তাকে বলা হয় বর্ষাকাল। যখন মৌসুমী বায়ু চলে যায় তখন তাকে শরৎকাল বা প্রত্যাবর্তনকারী মৌসুমী। আর 4 নম্বর তারপরেরটাকে শীতকাল বলা হয়, যে সময় নিম্নচাপ বিরাজ করে। যাই হোক, আমরা বলি একটু গ্রীষ্মকাল কি জিনিস। ভারতবর্ষে গ্রীষ্মকাল আসে কোন মাস পর্যন্ত? এপ্রিল মে, মৌসুমী বায়ু প্রবেশ করার আগে পর্যন্ত। ঠিক আছে, এই এপ্রিল মাসে গরম পড়ে, কোনো কোনো জায়গায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি, আবার কোনো জায়গায় 45, যেরকম বাড়বে রাজস্থানের মরু অঞ্চলে প্রচুর পরিমাণে 48-47 ডিগ্রি টেম্পারেচার হিট ওয়েভ প্রবাহিত হয়। ঠিক আছে, মৌসুম এই গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা তো এরকম থাকে, আবার গ্রীষ্মকালে মাঝে মাঝে নিম্নচাপ কক্ষেরও বিরাজ হয়। এবং গ্রীষ্মকালে নিম্নচাপ কক্ষ কিরকম হয়, খুব কম বেশি নিম্নচাপ কক্ষ, মানে খুব বড় আকৃতির কোনো নিম্নচাপ কক্ষ তৈরি হয় না। এই গ্রীষ্মকালে মাঝে মাঝে উত্তর পশ্চিম দিক থেকে এইরকম জায়গা থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস তৈরি হয়ে পশ্চিমবঙ্গ এবং আমাদের এই আসামের দিকটা বা বাংলাদেশের দিকটা একটা ঝড় হয়, সেটা কালবৈশাখী ঝড়। গ্রীষ্মকালে মাঝে মাঝে বিকেল বেলার দিকে এটা হয়, যেহেতু উত্তর পশ্চিম দিকে আসে বলে তাই নর্থ ওয়েস্টার বলে। ওই বৃষ্টিপাতই দক্ষিণ ভারতে হয়, তখন তাকে বলা হয় আম্র বৃষ্টি। কর্ণাটকে হলে কফি বৃষ্টি, কেরালায় হলে আমাদের কি বলে নাম আম্র বৃষ্টি বলে কেরালার লোকরা, কর্ণাটকের লোকরা কফি বৃষ্টি বলে। বর্তই ছিল বলে আসামে। এই কালবৈশাখীকে বলা হয়। কালবৈশাখী কি জিনিস? গ্রীষ্মকালে অপরাহ্নে মানে বিকেল বেলায় মাঝে সাঝে উচ্চ ঘূর্ণবাদ যুক্ত বাতাস পশ্চিম দিক থেকে এইদিকে পূর্ব দিকে ফিরে আসে, সেটাই হচ্ছে আমাদের কালবৈশাখী বলে চলে। এবার গ্রীষ্মকালে আরেকটাও জিনিস হয়, সেটা হচ্ছে এরকম উত্তর পশ্চিম ভারত থেকে একটা উত্তর পশ্চিম ভারতে বললাম না নিম্নচাপ কক্ষর সৃষ্টি হয় মাঝে মাঝে। উত্তর পশ্চিম ভারত থেকে একটা শুষ্ক বাতাস পূর্ব সমান্তরাল ভাবে, মানে এই সমভূমি অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে ব্যাক করে। এবং এই জায়গা উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গা, বিহারে এই গরম বাতাস প্রবাহিত হয় বলে গড়ে গড়ে টেম্পারেচার 4 থেকে 5, কোনো সময় 10 ডিগ্রিও বদলে যায়। এই বাতাসকে হচ্ছে লু বলা হয়, আর এতে প্রচুর পশু পাখিও মারা যেতে পারে। গ্রীষ্মকালে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে উষ্ণ শুষ্ক বাতাস এই যে গুজরাট এবং রাজস্থান এবং গুজরাটের মরুভূমি অঞ্চলে বয়ে যায়, এবং একটা প্রচুর পরিমাণে যেহেতু বালি আছে তাই জন্য ধুলোর ঝড় হয়। সেই ধুলি ঝড়কে বলা হয় আঁধি বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু সব গ্রীষ্মকালে কিন্তু হয়। তাহলে গ্রীষ্মকালে কি কি হয়, কিরকম তাপমাত্রা থাকে, সেগুলো আমরা কিন্তু বললাম। গ্রীষ্মকালে কালবৈশাখী হয়, আঁধি হয়, তারপরে আমাদের হচ্ছে লু বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে। এবার আসি, আর গ্রীষ্মকাল হয় এপ্রিল মে থেকে। বর্ষাকাল মানে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল হয়। ঠিক আছে, এই বর্ষাকালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বর্ষাকাল জুন মাস থেকে সেপ্টেম্বর মাসে হয়। এই বর্ষাকালের একটা বৈচিত্র্য, সারা দেশ জুড়েই এই যে সারা দেশ দেখছো, সারা দেশ জুড়েই কিন্তু বর্ষাকালে কিন্তু একটা একটা দুর্বল ঘূর্ণাবর্ত অবস্থান করে। যে ঘূর্ণাবর্ত কিন্তু খুব বিশাল হাওয়া বা কিছু হয় না, ঝড়ের মতো কিছু হয় না, কিন্তু দুর্বল ঘূর্ণাবর্তে সারা জায়গা বৃষ্টিপাত ঘটায় এবং কোনো কোনো জায়গায় বন্যা হয়ে যায়। বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ, বিহারের এই কোশি নদীর বৃষ্টিপাতও ঘটে, কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটে। আবার এই নর্থ ইস্টে মৌসুমী বৃষ্টিপাতের ফলে প্রায় 350 থেকে 400 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এই
বছরে। আবার এইদিকে এই আবার যত এই পাশে আসছে তত 50 থেকে 40 সেমি কিন্তু বৃষ্টিপাত ঘটায়, কোনো কোনো অংশে 25 সেন্টিমিটারও কম বৃষ্টিপাত ঘটে। ঠিক আছে। আবার মৌসুমী বায়ুর এই মৌসুম মানে বৃষ্টি বায়ুর জন্য বর্ষাকালে কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হয় না বলে খরার প্রবণ হয়, বিদর্ভ টিদর্ভ এই সমস্ত অঞ্চলগুলো, রাজস্থানের মরু অঞ্চল, এসব জায়গায় খরা হয়। আর বললাম বায়ুর চাপ সারা বছরই একটা নিম্নচাপ, সারা এই 3টে মাস জুড়ে নিম্নচাপ হয়। এবার মৌসুমী বৃষ্টিপাত বায়ু কি সবসময় আগে আসে? না, মৌসুমী বায়ু যখন এখান থেকে প্রবেশ করে সবার আগে প্রথম কেরালা অ্যাকচুয়াল প্রবেশ করে, প্রথমে হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা মে মাসে প্রবেশ করে, 28 তারিখ নাগাদ প্রবেশ করে অ্যাভারেজলি। আবার কেরালায় প্রবেশ করে 5ই জুন নাগাদ প্রথম প্রবেশ করে। আমাদের উত্তরবঙ্গ, গারো, খাসি, জয়ন্তিয়া এই সমস্ত পাহাড় অঞ্চলগুলোতে এগুলোতেও 5ই জুন 6ই জুন প্রবেশ করে। উত্তরবঙ্গে 8ই জুন প্রবেশ করে অ্যাভারেজলি। পশ্চিমবঙ্গ অন্যান্য সহায় জায়গায় প্রবেশ করে হচ্ছে আমাদের 10-12 জুন পর্যন্ত প্রবেশ করে। এইভাবে মৌসুমী বৃষ্টিপাত সারা বছর কিন্তু ছেয়ে যায়। 15ই জুলাইয়ের পরে মৌসুমী বৃষ্টিপাত সারা বা মৌসুমী বায়ু সারা দেশ জুড়ে কিন্তু বিরাজ করে। ঠিক আছে। মৌসুমী বায়ুর কিন্তু একটা স্থায়িত্ব আছে, মৌসুমী বর্ষাকালে মৌসুমী বায়ু এই দিকটা পূর্ব দিকের এই জায়গা বা এই পাশটা জায়গা প্রায় 3 মাস 3.5 মাস মৌসুমী বায়ু থাকে। আবার এই দিকটা মৌসুমী বায়ু যত দেরিতে ঢোকে আবার দেরি আগে ফিরে আসে। এখানে প্রায় 1.5 মাস 2 মাস পরের বেশি মৌসুমী বায়ু থাকে না কিন্তু। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মৌসুমী বায়ু। আর এখানে নিম্নচাপ কক্ষ থাকে কিন্তু মৌসুমী বৃষ্টিপাত হয় বললাম। মৌসুমী বায়ুর প্রভাবে আরো কি কি হতে পারে? ব্লাস্ট অফ মনসুন বলে একটা কথা আছে, বা মৌসুমী বিস্ফোরণ। মৌসুমী বিস্ফোরণ, মৌসুমী বিস্ফোরণটা কি জিনিস? যখন মৌসুমী বায়ু এখান থেকে প্রবেশ করে তখন এই পশ্চিমঘাট পাহাড়ের ঢালে প্রচন্ড পরিমাণে বেগ নিয়ে এখানে প্রবেশ করে। এই যে এই জায়গা অনুপাত প্রতিবাদ ঢাল, এখানে অনুপাত ঢাল, এই প্রতিবাদ ঢাল বরাবর কিন্তু বায়ু ঘূর্ণাবর্ত হয়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ঘটায়, এক নাগাড়ে অতিরিক্ত বৃষ্টি ঘটায়। এই জন্য একে বলে মৌসুমী বিস্ফোরণ বলে। ঠিক প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় না। ঠিক আছে। মৌসুমী বিস্ফোরণ এটা হচ্ছে। আর একটা হচ্ছে মৌসুমী ছেদ কাকে বলে, বা বৃষ্টিপাতের ছেদ কাকে বলে। এটা হচ্ছে বৃষ্টিপাতের ছেদ কি জিনিস? যখন এই বর্ষাকাল জুড়ে এই যে হিমালয় পার্বত্য অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাত এখানে ধাক্কা খাড়ে, এখানে সারা একটা নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করে, এখানে অল্প বিস্তর বৃষ্টি হয়। কিন্তু সমতল ভূমি এই সমস্ত জায়গায় কিন্তু মানে বর্ষাকালে যে সব সময়টা কিন্তু বৃষ্টিপাত হয় না, এই একটু অল্প অল্প জায়গায় কোনো জায়গায় কম বেশি হয়। তার জন্য একে বলা হয় বৃষ্টিপাতের ছেদ বলা হয়। মানে এখানে হচ্ছে বৃষ্টিপাত, এখানে হচ্ছে না, কোনো কোনো দিন অফ আছে, সেই জন্য একে বৃষ্টিপাতের ছেদ অঞ্চল বলা হয়। তাহলে মৌসুমী ব্লাস্ট অফ মনসুন কি, মৌসুমী বৃষ্টিপাতের ছেদ কি, ব্রেক অফ মনসুন, সবই আমরা কিন্তু বললাম এবং পড়ালাম। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরের কাল হচ্ছে শরৎকাল। শরৎকাল কি হয়? এই সময় মৌসুমী বৃষ্টিপাতটা এইদিকে ব্যাক করে, মানে পুরো ভারতের থেকে ব্যাক করে আবার সেই যেখানে আছে এসছিল বাংলা কথায় সমুদ্রের দিকে ফিরে যায়। আর একটা জিনিস বলে দিই, মৌসুমী বাতাসকে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু বৃহত্তম সংস্করণ বলে। স্থলবায়ু কি হয়? দিনের বেলা একটা সময় আসলো, আবার রাতের বেলা ব্যাক করলো, মানে দিনের বেলা আসছে আবার রাতের বেলা ব্যাক করছে। ঠিক একই ক্ষেত্রে মৌসুমী বৃষ্টিপাত 3 মাসের জন্য ভারতবর্ষে আসে সমুদ্র থেকে, আবার 2 মাসের জন্য ব্যাক করে, ফিরে যায়। এই যে আসছে এবং যাচ্ছে, এই সমুদ্র থেকে আসছে এবং স্থলভাগ থেকে ফিরে যাচ্ছে, এটা বৃহৎ আকারে হচ্ছে 3 মাসের জন্য। ওটা রোজ হয়, এটা 3 মাসের জন্য বা 2 মাসের জন্য হচ্ছে। তার জন্য একে বৃহত্তম সংস্করণও বলা হয় কিন্তু। ঠিক আছে। এটা একটা গেল। শরৎকাল কোন সময়? মৌসুমী যখন ফিরে যায়, বিশেষ করে অক্টোবর নভেম্বর। ঠিক আছে। এই অক্টোবর নভেম্বর মাসে যখন মৌসুমী ফিরে যায় তখনও কিন্তু আমাদের রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে। মাঝে মাঝে মেঘের মানে পেঁজা তুলোর মতো একটা মেঘ টাইপের হয়। আর মোটামুটি বৃষ্টিপাত হয় না বললেই হয় কম বা চলে। কিন্তু মৌসুমী যখন বায়ু ফিরে আসে এবং উচ্চচাপ, মোটামুটি উচ্চচাপ বিরাজ করে, 2-1 সময় নিম্নচাপ হয়। বলছি কেন নিম্নচাপ হয়? মৌসুমী যখন এখান দিয়ে এরম ভাবে ফিরে আসে তখন বৃষ্টিপাত একমাত্র এই জায়গায় করমণ্ডল উপকূলেই বৃষ্টিপাত ঘটায় মৌসুমী বায়ুর ফলে। এবং করমণ্ডল উপকূলে বছরে এই জন্য 2বার বৃষ্টিপাত হয়। ঠিক আছে। তাহলে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টি হয় কেন? যখন মৌসুমী প্রত্যাবর্তনকারী ফিরে আসে তখন যাওয়ার সময় বে অফ বেঙ্গল থেকে কিছুটা জল সঞ্চয় করে নিয়ে যায়, মানে জলীয় বাষ্প সঞ্চয় করে নিয়ে এই জায়গাগুলোতে পূর্বঘাট পাহাড়ে বা কিছু ছোট ছোট পাহাড় আছে, নীলগিরি টিলগিরি, এখানে পাহাড়ে বাধা পেয়ে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে। এই একটা গেল।
আবার মৌসুমী বৃষ্টিপাত যাওয়ার সময় এখানে সমুদ্র বায়ুর সঙ্গে কিছুটা সংঘর্ষে প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে এবং নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়, এবং মাঝে সাঝে এই অতিরিক্ত নিম্নচাপের ফলে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত এবং ঝড় ও হাওয়া টাওয়া তৈরি হয়। তখন তাকে আশ্বিন মাস যেহেতু হয় বাংলায়, তাই তখন আশ্বিনের ঝড় তাকে বলা হয় কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে শরৎকাল হয়, আর না হলে এই বৃষ্টিপাত কম হয়, ভেজা তুলোর মতো মেঘ হয়। আর এর শেষেই হচ্ছে হিম পড়া শুরু করে যায়, মানে তখন হেমন্তকালের সিগন্যাল দেয় যেহেতু বাংলা, এইটাই। তারপরে শীতকাল আসে। শীতকাল কোন সময়? ডিসেম্বর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ ধরতে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল। এই শীতকালটা কি হয়? এই শীতকালে কিন্তু উচ্চচাপ বিরাজ করে, রোদ ঝলমলে আবহাওয়া, ভারতের গড় তাপমাত্রা প্রায় অ্যাভারেজলি 15 থেকে 20 ডিগ্রি চলে আসে। শুধু সাউথ ইন্ডিয়ায় হচ্ছে 25 ডিগ্রি টেম্পারেচার হয়। আবার এই সমস্ত জায়গায় হিমালয় পার্বত্য অঞ্চলে -10, আবার এই আরো তারপরে চেয়েও তুষারাবৃত -40, যেরকম দ্রাস অঞ্চলে দেখা যায়, এরকম তাপমাত্রা আছে। আবার মাঝে মাঝে এখানে তুষারপাত ঘটে, উচ্চচাপ সারা ভারত জুড়ে একটু উচ্চচাপ বিরাজ করে, শীতল কোমল আবহাওয়া, শুষ্ক আবহাওয়া বিরাজ করে, প্রচুর মানুষ এই সময় কিন্তু ঘুরে ফেরে ইত্যাদি আমাদের দেখা যায় কিন্তু। আবার মাঝে মাঝে শৈত্য প্রবাহ প্রবাহিত হয়, ঠান্ডা আবহাওয়া কিন্তু প্রবাহিত হয়, তখন টেম্পারেচার একেবারে কোনো কোনো জায়গায় ভারতের সমতল ভূমি অঞ্চলে কোনো কোনো জায়গায় 0.1 নেমে যায়, যেরকম রাজস্থানের মরুভূমি অঞ্চলে, এইদিকে পশ্চিম দিকে মালভূমি অঞ্চল জলভাবাপন্ন, সেখানে 5 ডিগ্রি 4 ডিগ্রিও টেম্পারেচার নেমে যায়। ঠিক আছে, এই শীতকাল হচ্ছে এইটা। এবার শীতকালে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের এই শীতকালে হচ্ছে যেরকম তাপমাত্রা যেরকম কমে, রোদ ঝলমলে আবহাওয়া হয়, সেই সঙ্গে সঙ্গে শীতকালে কিন্তু আর একটা মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত হয়, দেখা যায়। কিরকম বৃষ্টিপাত? শীতকালে এই দিকে আছে আমাদের পশ্চিম ভূমধ্যসাগর আছে, এই ভূমধ্যসাগরীয় আবহাওয়া মানে মেরিডিয়ান সি আবহাওয়া, মেরিডিয়ান সিতে আমরা জানি যে শীতকালে বৃষ্টি হয়, ওই আবহাওয়া কিছুটা পাকিস্তান, পশ্চিম দিকের দেশ ইরান, ইরাক এই সমস্ত অতিক্রম করে, পাকিস্তান অতিক্রম করে, উত্তর পশ্চিম দিক থেকে বা আফগানিস্তান অতিক্রম করে এই দিকে ভারতে প্রবেশ করে। এবং প্রবেশ করার জন্য উত্তর পশ্চিম ভারতে প্রায় 2-3 দিন ধরে বৃষ্টিপাত ঘটে, কোনো কোনো সময় মেঘলা আকাশ করে থাকে, স্থানীয় ছোট ছোট ঘূর্ণাবর্ত হয়, শীতকালে মাঝে মাঝে এটা হয়। সেই জন্য শীতকালে মাঝে মাঝে বৃষ্টি হয়। আর এই বৃষ্টি হলে এই দিকে একটু জল হলে এখানকার গম চাষ বা অন্যান্য চাষবাস কিন্তু উন্নত হয়ে যায়। এই হচ্ছে আমাদের মানে মৌসুমী বৃষ্টিপাতের ফলে আমাদের কিন্তু আমাদের ঋতু বৈচিত্র্য। ঠিক আছে, কি কি ঋতু বৈচিত্র্য হয়। এবার শেষ আমাদের ভারতের জলবায়ুর শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি। এবার মৌসুমী বায়ু নিয়ে বললি তো, ভারত মৌসুমী বায়ুর চলন ক্ষেত্র। এবার মৌসুমী বায়ু নিয়ে একটু বলবো। মৌসুমী বায়ুর ভারতবর্ষে মৌসুমী বায়ু কি নিয়ন্ত্রক কি? মৌসুমী বায়ু কিভাবে ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ুর প্রভাব সেটা, ঠিক আছে। প্রথমে মৌসুমী বায়ুর প্রভাব কি? মৌসুমী বায়ুর প্রভাব হচ্ছে যদি বলি মৃত্তিকায়, অবশ্যই মৃত্তিকায় মৌসুমী বায়ুর প্রভাব আছে। কিরকম? মৌসুমী বায়ু যখন প্রবেশ করে তখন তার আগে পর্যন্ত আমাদের গরমকাল থাকে, জলের রাশি, ভৌমজলের রাশি কমে আসে এবং মাটির সিক্ততা থাকে না, ভেজা থাকে না, শুকনো থাকে। মৌসুমী যখন প্রবেশ করে, মৌসুমী যখন জল হয়, তখন সারা দেশ জুড়ে কিন্তু মাটি সিক্ত হয়ে যায়, ভেজা মতো হয়, এবং চাষবাস কিন্তু ওই মৌসুমী বায়ুর ফলে এবং মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ে, ভৌমজলের পরিমাণ যেরকম বাড়ছে। আবার ল্যাটেরাইট মাটি যে অঞ্চলগুলোতে দেখা যায়, এই সমস্ত অঞ্চলগুলোতে সেই ল্যাটেরাইট মাটিতে হচ্ছে ক্ষয় হয়। আবার আমাদের রেগুর মাটি অঞ্চলগুলোতে জলরাশি বাড়ে বলে রেগুর মাটিতে তুলো চাষ ভালো হয় ইত্যাদি কিন্তু হয়। এবং ল্যাটেরাইট মাটি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য ওই যে রাভাইন ক্ষয়, গালি ক্ষয়, এই সমস্ত ক্ষয়গুলো হয় কিন্তু এই মৌসুমী বৃষ্টিপাতের জন্য। বিশেষ করে সিক্ত হয়। উদ্ভিদের একটা প্রভাব আছে। মৌসুমী বৃষ্টিপাতের জন্য এই সময়টায় বর্ষাকালে আছে জঙ্গলগুলো সতেজ হয় এবং মৌসুমী নতুন নতুন গাছের কিন্তু বপন হয় এই মৌসুমী বৃষ্টিপাতের জন্য। এই বিশেষ করে এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে গাছপালা কিন্তু হয় কিন্তু প্রচুর পরিমাণে। আবার মৌসুমী বৃষ্টিপাত আর একটা কিছু হয়, এটা তো বন্যভূমি গেল। আবার মৌসুমী বৃষ্টিপাত আর একটা কিছু করে, খরা, কোনো জায়গায় বন্যা নিয়ন্ত্রণ করে, বন্যা, খরা। মৌসুমী বৃষ্টিপাত যদি বেশি মাত্রায় হয় তাহলে কোনো কোনো জায়গায় ভারতবর্ষে বন্যা হয়ে যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই অঞ্চল। আসামে তো ভারতের সবচেয়ে বন্যা প্রবণ ব্রহ্মপুত্র নদী অববাহিকা, আর এতে প্রচুর মানুষের মৃত্যু সহ বন্যপ্রাণীর ক্ষতিগ্রস্ত হয়। বিহারের কোশি নদী অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়। আবার মৌসুমী বৃষ্টিপাত কম হয়েছে এইরকম বিদর্ভ, রাজস্থানের মরু অঞ্চল, এই সমস্ত জায়গায় কিন্তু খরা দেখা দিয়েছে। মানে 25%-এর
75% কম বৃষ্টিপাত হলে অতি খরা, 50% কম হলে বেশি খরা বলা হয়। ঠিক আছে, এইরকম জায়গাগুলোতে কিন্তু সৃষ্টি হয় মৌসুমী বৃষ্টিপাত কম প্রবেশ করার জন্য। ঠিক আছে, তাহলে গেল আমাদের মৌসুমী বৃষ্টিপাত কি কি নিয়ন্ত্রণ করে, খরা, বন্যা, এই সমস্ত কিছু। কৃষিকাজকে নিয়ন্ত্রণ করে না? অবশ্যই কৃষিকাজকে নিয়ন্ত্রণ করে। মৌসুমী যখন এখান দিয়ে প্রবেশ করছে তখন এর দুটো শাখা, একটা হচ্ছে বে অফ বেঙ্গল শাখা, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি শাখা। এই আরব সাগরের শাখা যখন এই পাশে বৃষ্টিপাত ঘটায়, এই অঞ্চলে পাহাড়ি ঢালে যে চা কফির বাগানগুলো আছে সেগুলো যেরকম উন্নত হয়, আবার মৌসুমী বৃষ্টিপাত এখানে প্রবেশ করলে সারা ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা জল থাকে, এবং এই সময় খারিফ শস্য বপন করা হয়। এবং কৃষিকাজ যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে তো বন্যা হয়ে গেল, বৃষ্টিপাত যদি স্বাভাবিক হয় তাহলে প্রচুর পরিমাণে চাষবাস হয়, জলের ঘাটতি হয় না। এই সময় ভারতবর্ষের প্রায় 60% ফসল কিন্তু এই সময় বপন করা হয়, এবং এর উপর নির্ভর করে যেগুলো এক ফসলি জমি সেগুলো কিন্তু চাষ হয় এই মৌসুমী বৃষ্টিপাতের জন্য। কারণ ভারতবর্ষে এমন করে জলের স্টোর নেই যে এই বৃষ্টিপাতের বিকল্প হবে। ঠিক আছে, তাহলে কৃষিকাজেরও উন্নতি ঘটায় কিন্তু মৌসুমী বৃষ্টিপাত। ঠিক আছে, তা যাই হোক, এই মৌসুমী বৃষ্টিপাত কিন্তু এইগুলো ঘটায়। এছাড়াও মৌসুমী বৃষ্টিপাত কিন্তু ভারত বা মৌসুমী বায়ু কিন্তু ভারতের ম্যাক্সিমাম অঞ্চলকে নিয়ন্ত্রণ করে, এবং মৌসুমী বাতাস কিন্তু ম্যাক্সিমাম অঞ্চলকে নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের জলবায়ুকে পুরোপুরি মাত্রায় কন্ট্রোল করে। যাই হোক, আজকে আমাদের ভারতের জলবায়ু তোমাদের বইতে বা তোমাদের যে ভারতের সাপেক্ষে যে জলবায়ু যেটা, সেটা এর থেকে বেশি কিছু আর পড়ানোর নেই। এর পরের দিন ভারতের জলবায়ুর পরে ভারতের মৃত্তিকা বা ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এগুলো যে চ্যাপ্টারটাই থাকুক না কেন আমি সেটাই পড়াবো। আর তারপরে তারপরের দিন তো আমাদের প্রাকৃতিক ভূগোলের ক্লাস, এবং পরের দিন আঞ্চলিক ভূগোলে এটা পড়াবো। যাই হোক, আজকের মতো আমাদের ভারতের জলবায়ু এখানে শেষ হলো। সবাইকে একবার থ্যাংক ইউ।